15 বছরে 5 লাখ কোটি টাকা পাচার, 6 মাসের মধ্যে পাচারকারীদের সব সম্পদ জব্দ করবে সরকার, জানালেন গভর্নর। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার সুযোগ নেই, ধসে পড়া খাত সংস্কারের প্রয়োজন নির্বাচিত সরকার, মন্তব্য বিএনপি নেতাদের। মঙ্গলবার আনন্দ শোভাযাত্রায় হবে এবারের বর্ষবরণ, সাময়িক বন্ধ থাকবে ঢাবি শাহবাগ মেট্রো স্টেশন, ক্যাম্পাসে প্রবেশেও কড়াকড়ি। এবং নারায়ণগঞ্জে শিশুসহ 3 জনের বস্তাবন্দি লাশ উদ্ধার, মরদেহগুলো 5 দিন আগের পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ। আসসালামু আলাইকুম, সবাইকে বহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রব। এবার বিস্তারিত। বিগত 15 বছরে বিদেশে পাচার করা হয়েছে 15 লাখ কোটি টাকা। এর মধ্যে চট্টগ্রামের বড় শিল্প গ্রুপ রয়েছে। আগামী 6 মাসের মধ্যে বিভিন্ন পরিবার ও গোষ্ঠীর পাচার করার সম্পদ জব্দ করাই সরকারের লক্ষ্য। সেজন্য বিদেশ সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছে সরকার। শুক্রবার বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মুনসুর। তিনি আরও বলেন, কারা কোথায় কিভাবে সম্পদ জমা করেছে তার তালিকা করা হচ্ছে। গভর্নর জানান, দেশে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 26 থেকে 27%, রপ্তানি বাড়ছে, রিজার্ভ জমা হয়েছে 4 মাসের। পাচার হওয়া অর্থ ফেরত আনার যে উদ্যোগ, এটা একেবারেই বাংলাদেশের জন্য নতুন। আমরা কিন্তু সিস্টেমেটিক্যালি এই ধরনের প্রবলেম আগে ফেস করি না, এবং ফেস করে থাকলেও এই ধরনের প্রচেষ্টা নেওয়া হয়নি। এই প্রথম আমরা এটা করছি, এবং সেই জন্য আমাদের অনেক যেটাকে বলা হয় যে লার্নিং কার্ভ, অর্থাৎ আমরা নিজেরাই শিখছি কীভাবে এটা কাজ করতে হয়। কারণ এটা তো আর দেশের আইনে হবে না, এটা তো বিদেশিদের সাথে আমাকে সংযোগ স্থাপন করতে হবে। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। দেশের ধসে যাওয়া খাতগুলো সংস্কারে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী বলেছেন, দেশে ফ্যাসিবাদ কায়েম করে পতিত আওয়ামী লীগ জনগণের অধিকার হরণ করেছিল। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিগত সরকারের ধসে যাওয়া স্বাস্থ্য খাতের পরিবর্তনে সরব বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন এ খাতের নানা প্রতিকূলতা ও তা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বাংলাদেশে ঘটে যাওয়া 2024 সালের অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নয়নের অজুহাতে মেগা প্রকল্প আর কমিউনিটি চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করেছে বিগত সরকার। বিএনপি এই পরিস্থিতির পরিবর্তন চায়। শেখ হাসিনা সহ তারা আজকে ভারতে দিল্লিতে আজকে মেহমান হিসেবে আছে, অথচ আমাদেরকে যে কূটনৈতিক সম্পর্ক, সেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। স্বাস্থ্য সেবার শিক্ষা ব্যবস্থা সব কিছু ভেঙে চুরমার করে সারা দেশ থেকে লুটপাট করে সমস্ত দেশের রাষ্ট্রীয় সম্পদকে দেশের বাইরে পাচার করেছে। স্বাস্থ্য খাতকে নতুন আদলে গড়ার আশ্বাস দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, হাসিনার ধ্বংস করে যাওয়া দেশের সব খাত ঠিক করতে সবার আগে দরকার নির্বাচিত সরকার। বিএনপি আন্দোলন করেছে শুধুতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই জনগণের ভোটের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য। ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে নিজেরা জোর করে ক্ষমতায় ছিল। আমার তরুণ সমাজ বলতে পারবে না তারা ভোট কি জিনিস, সেটা তারা চেনে। তাই আমরা বলতে চাচ্ছি যে আমরা সবচেয়ে প্রথম জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেব। অনির্বাচিত সরকারের দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। দেশ কি রাখতে চায় আমরা জানি, 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। এ সময় ক্ষমতায় না গেলেও বিএনপি সব সময় জনগণের পাশে থাকবে বলেও মন্তব্য করেন দলটির এই বর্ষিয়ান নেত্রী। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা সে কাজ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মঙ্গল নয়, আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এবার বাংলা নববর্ষ বরণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্ণাঢ্য এ শোভাযাত্রা চলাকালে সাময়িক বন্ধ থাকবে মেট্রো রেল শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। বিকেল 5টার পর ঢাবি ক্যাম্পাসে প্রবেশেও থাকবে কড়াকড়ি। আরও জানাচ্ছেন এমআর আসাদ।
বাংলা নববর্ষের আর বেশি দেরি নেই, আর বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবারও এর ব্যতিক্রম নেই। শোভাযাত্রার জন্য চারুকলা অনুষদ তৈরি করেছে 7টি বড় মোটিফ। ফিলিস্তিনের প্রতি সমর্থনের চিহ্ন হিসেবে থাকছে তরমুজের ফালির বড় একটি মোটিফ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্রিফিংয়ে জানানো হয়, আনন্দ শোভাযাত্রায় অংশ নেবেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। শোভাযাত্রা সুশৃঙ্খল রাখতে মেট্রো রেলের শাহবাগ ও ঢাবি স্টেশন সাময়িক বন্ধ থাকবে। রেলের নিরাপত্তা এবং ক্রাউড নিয়ন্ত্রণের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি অবহিত করেছি, সকাল থেকে দুপুর 8টা পর্যন্ত মেট্রোর শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে। মঙ্গল শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা করা ও ফ্যাসিবাদ মোটিভের ব্যাখ্যাও দেন ঢাবি উপাচার্য। পরিবর্তনমূলক ব্যবস্থার একটি প্রতীকী মুখাবয়। এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটা আপনার স্বাধীনতার শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যে এটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটি আপনার প্রতি। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। বিকেল 5টার পর ক্যাম্পাসে নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয় ব্রিফিংয়ে। অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে 2 নারী ও 1 শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে মিঝমিঝি পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এদিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে পুলিশ জানিয়েছে 5 দিন আগে তাদের হত্যা করা হয়। এদিকে এই ঘটনায় ইয়াসিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। সিদ্ধিরগঞ্জের মিঝমিঝি পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে একটি পরিত্যক্ত স্থানে কয়েকটি বস্তার পাশে খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা 999-এ কল করেন। পরে পুলিশ পৌঁছে বস্তাবন্দি লাশগুলো উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, খণ্ডিত মরদেহগুলো একই পরিবারের 2 নারী ও 1 শিশুর। নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিঝমিঝি এলাকার লামিয়া আক্তার, তার বোন স্বপ্না আক্তার ও লামিয়ার শিশু সন্তান আব্দুল্লাহ। আজকে সকালবেলা ওইখানে পুকুর নাড়া দিছে মাটি, তখন নাকি একটা হাত বেরিয়েছে। পরে আমার ওই যে জেঠা লাগে পাড়া প্রতিবেশী, উনি যায় দেখে যেন হাত দেখা, পরে থানায় ইনফর্ম করছে, পরে আইসা এখানে লাশ পেয়েছে। মোবাইলটা তো বন্ধ, তুমি তো দেখো তো ওই তো ইমু চালায়, তোমার লাগে তো খাতির আছে, দেহ তো জিজ্ঞেস করা। পরে যখন চালু দিয়ে দেখে যে এই অবস্থা, পরে আমার লগে লগে ফোন করে, দেখ তো তুই যাই আর দেখ তোর লাশটা কি তোর বই নিয়ে। বাবা বেচতো, গাঁজা বেচতো, আবার অটো চালাইতো, টিয়ার অভাব পড়তো, বন্যারায় মারতো, বন্যা ওই জামাই ওর বউরও মারতো, বড় বন্ধু মারতো। ওই অনেক অশান্তি করে আন্টি, খুব অশান্তি করে, টাকা পয়সার লাগে নেশা ভানি করে, ওরে ইয়ার দিছিলাম, ওই রেবের অফিসে দিছিলাম। মেয়েরা গার্মেন্টসে সার্কি করে খাওয়ায়, হয়তো নিশার টাকা লয়ে মারামারি লাগছে, এছাড়া একটা নিশা খান। এটা তো চাই যে উচিত বিচার করেন আপনারা। পারিবারিক কলহের জের ধরে অন্তত 5 দিন আগে এই হত্যাকাণ্ড ঘটেছে। লামিয়ার স্বামী মাদকাসক্ত বলে জানিয়েছেন পুলিশ। গ্রেফতার ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লামিয়া আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকে সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব। তা আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেফতার করেছি, সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবারে ঈদ উল ফিতরের ঈদ যাত্রায় 350 দুর্ঘটনায় 322 জনের মৃত্যু হয়েছে। বরাবরের মতো এই দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল, যা মোট সড়ক দুর্ঘটনার 42.85%। 135টি মোটরসাইকেল দুর্ঘটনায় 1.5 শতাধিক মানুষের মৃত্যু হয়। দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে পরিবহনের বেপরোয়া গতি আর মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্যের কথা বলছে বেসরকারি সংস্থা যাত্রী কল্যাণ সমিতি। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। সড়ক দুর্ঘটনা কিংবা তার থেকে মৃত্যু এবং পঙ্গুত্ব বরণ, এগুলো বাংলাদেশে নৈমিত্তিক ঘটনা। পত্রপত্রিকা কিংবা টেলিভিশনে প্রায় প্রতিদিনই শিরোনাম হয় সড়ক, রেল ও নৌ দুর্ঘটনা। বছর জুড়ে তো দুর্ঘটনা আছেই, তবে ঈদযাত্রার 5-6 দিনে সংখ্যা বাড়ে কয়েক গুণ। এবার ঈদে মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা 315টি। এতে প্রাণ ঝরেছে 322 জনের, আর আহত প্রায় 850। সম্প্রতি এমন পরিসংখ্যান প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান যাত্রী কল্যাণ সমিতি।
একই সময়ে রেলপথের ২১ দুর্ঘটনায় ২০ জন এবং নৌপথে ৪ দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। সড়ক, রেল, নৌ মিলিয়ে ৩৪০ দুর্ঘটনায় ৩৫০-র বেশি মানুষের মৃত্যু হয়। বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। ঈদে ১৩৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫১ জন নিহত ও ১৫৫ জন আহত হয়েছে, যা মোট সড়ক দুর্ঘটনার ৪২.৮৫%। আর মোট মৃত্যুর ৪৬.৮৯% হয়েছে মোটরসাইকেলে। বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেলের পাশাপাশি ১৬.৫৬% বাস, ১৪.৮৬% ব্যাটারি চালিত রিক্সা, ১৪.৪৩% ট্রাক কাভার্ড ভ্যান এবং কিছু দুর্ঘটনার কারণ মাইক্রো এবং নসিমন করিমন। দুর্ঘটনার ২৭.৩০% মুখোমুখি সংঘর্ষ, ৪২.২২% পথচারীকে গাড়ি চাপা দেয়া আর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ২০%। দুর্ঘটনার ৩৮.৪১% জাতীয় মহাসড়কে, ২১.26% আঞ্চলিক মহাসড়কে আর ফিডার রোডে দুর্ঘটনার পরিমাণ ৩৪.৬%। মহাসড়কে ব্যাটারি চালিত ও অটোরিকশার অবাধ চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ বলছে যাত্রী কল্যাণ সমিতি। সরকারের নির্দেশনা থাকার পরেও জাতীয় মহাসড়কগুলো থেকে ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, নসিমন পরিবহন বন্ধ করা যাচ্ছে না। মহাসড়ক নির্মাণের ত্রুটি, ট্রাফিক আইন অমান্যের প্রবণতা, উল্টো পথে যানবাহন, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী ও বেপরোয়া যানবাহনের মতো ঘটনা দীর্ঘদিনের ব্যাধি। প্রশ্ন হচ্ছে, এগুলো কেন কমানো যাচ্ছে না? এই প্রচলিত ট্রাফিক ব্যবস্থা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত, সে কারণে তাদেরকে দিয়ে আমরা এই যে সরকারের যে আইন এবং বিধিবিধান এগুলো কিন্তু বাস্তবায়ন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জের। দুর্ঘটনার কারণ চিহ্নিত, কিন্তু প্রতিকারের ব্যবস্থা কতটুকু হচ্ছে বাংলাদেশে, এখানেই বেশি গুরুত্ব দিতে বলেছেন বিশেষজ্ঞরা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। ঈদ ছুটির পর রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ক্রেতা সমাগম। এদিকে বাঙালির অন্যতম বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ সামনে রেখে চড়া ইলিশের বাজার। অন্যদিকে ঈদের পর চাহিদা কম থাকলেও দাম কমেনি গরুর মাংসের, তবে স্থিতিশীল ডিম ও সবজি তরকারির বাজার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। পরিষ্কারভাবে এটা বলতে চাই যে প্রথমত এটা আমাদের সংস্কৃতির কোনো অংশ না যে পান্তার সাথে ইলিশ খাওয়া হবে, বিশেষ করে এপ্রিল মাসে। অন্য সময় খেলে আমাদের কোনো ব্যাপার না। সম্প্রতি সচিবালয় এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান উপদেষ্টা, আর এর সঙ্গে একমত পোষণ করেন বাজারে আসা অনেক ক্রেতা। পয়লা বৈশাখে মেলা হয়েছে, মেলাতে গেছে, কিন্তু ওই যে পান্তা ভাত খায় ইলিশ, এই চর্চাটা কিন্তু অল্প আগে ছিল না। এই উপলক্ষে খাবো কেন আর এত দাম দিয়ে কিনবো কেন? গরিব মানুষরা তো অল টাইমই পান্তা ভাত খায়, তাহলে আমরা কেন একটা দিনের জন্য পান্তা ভাত খাবো? ভাতের সাথে পেঁয়াজ মরিচ ভালো মনে করি। ইলিশ মাছ খাওয়ার প্রচলন আমাদের, আমরা যে সম্প্রদায়ের মানুষ আমরা এটা কোনোদিন খাইও না। তবে বৈশাখী ঘিরে সাধারণ মানুষের ইলিশ খাওয়ার আগ্রহ কমলেও বাজারে বেড়েছে দাম। ৮০০ থেকে ৯০০ গ্রামের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা কেজি দরে, আর ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ থেকে ২৮০০ টাকায়। ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ থেকে ৩৫০০ টাকা কেজি দরে। ছোট মাছের ইলিশ ১ কেজি ১৬০০ টাকা। মাছের আমদানি খুব কম, নদীর মাছ খুব কম। এদিকে ঈদের পরও চড়া গরুর মাংসের দাম এখনো কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, তবে কিছুটা কমেছে মুরগির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে, লেয়ার ৩০০ থেকে ৩১০ এবং দেশি মুরগি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৮৫ টাকা, সোনালী মুরগি ২৮০ টাকা। গরুর দাম বেশি, মনে করেন গরুর সামনে কুরবানি না, অত মনে করেন গৃহস্থ গরু ছাড়ে না। তবে স্থিতিশীল ডিমের বাজার। সোনালী ডিম ১১৫ থেকে ২৫ আর সাদা ডিম ১০০ থেকে ১১০ টাকা ডজন বিক্রি হচ্ছে। এখন যদি তারা ডিম স্টকে না রাখে তাহলে বাজার এই বাজারে চলবে। এদিকে সবজির দাম রয়েছে অপরিবর্তিত। বরবটি, করলা, কচুরলতি, পটল, ঢেঁড়স সবই বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। পেঁপে ৫০, টমেটো ৪০ আর মাঝারি লাউ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। কাঁচা বাজার ম্যাক্সিমামই কম, কিছু কিছু দাম আবার বেশি আছে। দাম কমেও নাই, বাড়েও নাই, মোটামুটি একটা শীতলতার মধ্যে আছে। বাস্তবসম্মত বাজার তদারকি মানুষকে স্বস্তি দিতে পারে বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চীনা পণ্যের উপর ১৪৫% শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশের ক্ষেত্রে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করা হলেও চীনের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এতে নতুন এক বাণিজ্য যুদ্ধের মুখে এখন বিশ্ব।
তবে চীনের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ দুশ্চিন্তার বিষয় হলেও বাংলাদেশের জন্য তা বয়ে নিয়ে আসতে পারে নতুন সুযোগ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। 125% নয় বরং 145% শুল্ক আরোপ করা হয়েছে চীনা পণ্যে, এমনই তথ্য দিয়েছে হোয়াইট হাউস। কেন 145% শুল্ক আরোপ করা হয়েছে তারও ব্যাখ্যা দেয়া হয়েছে। হোয়াইট হাউস ব্যাখ্যা দিয়ে বলছে, ট্রাম্পের নতুন ঘোষণায় চীনা পণ্যের ওপর শুল্ক 84% থেকে বৃদ্ধি করে 125% করা হয়। তবে নিষিদ্ধ ঔষধ ফ্যান্টালাইন সংক্রান্ত বিতর্কে চীনের ওপর আরও 20% শুল্ক আগে থেকেই ধার্য রয়েছে। ওই 20% শুল্কের সঙ্গে বর্ধিত 125% শুল্ক কার্যকর হবে। ফলে চীনা পণ্যে মোট শুল্কের পরিমাণ হবে 145%। এমন চড়া শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের দাম হবে আকাশছোঁয়া। এমনিতেই যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক ও জুতাসহ কৃষিজাত পণ্যের বড় অংশ আমদানি করে এশিয়া থেকে, যার মধ্যে তালিকায় সবার আগে রয়েছে চীনের নাম। এরপর রয়েছে ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্ডিয়া ও মালয়েশিয়ার নাম। বাংলাদেশের পণ্য রপ্তানিকারকেরা মনে করছেন, এ শুল্ক শেষ পর্যন্ত বহাল থাকলে চীন থেকে পণ্য ক্রয় মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরে আসতে পারে। এতে বাংলাদেশের লাভবান হওয়ার একটি সুযোগ তৈরি হতে পারে। তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর এক পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বাজারে এখন থেকে $2 একটি কটন টি শার্ট চীন থেকে আমদানি হলে মোট শুল্ক দিতে হবে $2.83, যা ভিয়েতনাম ও বাংলাদেশ থেকে পড়বে $0.53। এতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে বাণিজ্যের দ্বার আরও প্রশস্ত হবে। 3 মাসের জন্য শুল্ক স্থগিত করায় বাংলাদেশ কিছুটা সময় পেয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক আলোচনায় বসার। এর মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও সরকারি ক্রয় দ্বিপাক্ষীয় চুক্তি করতে সম্ভব হলে স্বস্তি ফিরতে পারে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। অসহনীয় গরমের সঙ্গে ঘামাচিতে ত্বকে র্যাশ বা চুলকানির সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে। যারা শরীরে চুলকানি সহ লাল দানা ও সেই সঙ্গে জ্বরে ভুগছেন, তারা গরমে শরীরের ঘামের সংস্পর্শে এসে ছত্রাক থেকেই ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয় বলে জানালেন ঢাকা মেডিকেল চিকিৎসক ডক্টর তুষার মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন সুরায়া মন্ডি। এ সময়ের আর্দ্র বাতাসে বৃদ্ধি পেতে শুরু করেছে নানা রোগ জীবাণু। শরীরে সৃষ্ট ঘাম এবং ধুলাবালিতে দ্রুত বেড়ে যায় ছত্রাক, আর এ থেকে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের ক্ষত ও চুলকানি। 1 বা 1.5 মাস ধরে র্যাশ ও চুলকানি সহ জ্বরের প্রকোপ অনেক বেশি বলে জানান রোগীর স্বজনরা। বড় বড় ফোড়া উঠতো, ফোড়া উঠলে মলম দিলে আবার যাইতো গা, আবার উঠতো আবার যাইতো গা, লাল লাল হয়ে থাকে আবার জায়গা। 5 মিনিট 10 মিনিট পর পর পুরো শরীর অ্যালার্জি বড় বড় হয়ে যায়। চুলকানিটা একটু বেশি, কান্নাকাটি করতেছে। আবহাওয়াজনিত কারণেই এই র্যাশ উঠতে পারে বলে মনে করেন ঢাকা মেডিকেলের চিকিৎসক ডক্টর তুষার মাহমুদ। কোভিড টিকা নেওয়া পরবর্তী অনেকের শরীরে এ সময় র্যাশ টিকা এবং তা শরীরে প্রদাহ সৃষ্টি করছে বলেও জানান তিনি। অনেক রোগীদের মধ্যে আমরা পাচ্ছি যে শরীরে হাতে পায়ে চুলকানি এবং ছোট ছোট দানাদার র্যাশ হচ্ছে এবং কিছুগুলির মধ্যে পানি। এই স্ক্যাবিস রোগের কারণে হচ্ছে কিনা সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে, কারণ এটা না হলে খুব দ্রুত বাড়ির অন্যান্য মেম্বারদের মধ্যেও ছড়িয়ে যায়। করোনা ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ভ্যাকসিনই তো অ্যাভেলেবল ছিল। অনেক ধরনের ভ্যাকসিনের প্রভাবে বিভিন্ন রকমের বর্তমানে মানে হিউম্যান নেচারে পরিবর্তন আসছে। কিছু কিছু রোগের প্রকোপ বাড়ছে, কিছু কিছু ভাস্কুলাইটিসের প্রমাণ পাওয়া যাচ্ছে। কোন স্থানে চুলকানি বা জ্বালাপোড়া দেখা দিলে সেখানে হাতের স্পর্শ বা ঘষাঘষি না করে আক্রান্ত স্থানে কেলামিলন জাতীয় মলম দেওয়ার পরামর্শ দেন তিনি। সঠিক রোগ নির্ণয় করে আক্রান্তকে দ্রুত চিকিৎসা শুরু করার পরামর্শ দিলেন এই চিকিৎসক। কিছু লোশন আছে যেমন ক্যালামিলন ধরনের লোশন, এইগুলি ব্যবহার করলে ওটা ছড়ানোটা এবং চুলকানিটা একটু কিছুটা কম হয়। তবে অনেক ধরনের অ্যান্টিভাইরাল ড্রাগসও এখন ব্যবহার করা হচ্ছে। নিজে বাসায় বসে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা যাবে না, অবশ্যই একটু আইসোলেটেড অবস্থায় থাকতে হবে। ত্বকের যে কোনো সংক্রমণে ক্রিম, লোশন বা যে কোনো প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকারও পরামর্শ দেন তিনি। তবে অবশ্যই রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার বিকেল 4:52 দিকে কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার EMSC জানিয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভারত বাংলাদেশ সীমান্তে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে 68 কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে 26 কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল 10 কিলোমিটার। রাষ্ট্রের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা না গেলে 24-এর শহীদদের রক্তের সঙ্গে
বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার মিরপুর পল্লবীর এক সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ উৎসব ও শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা ১৬ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত এম আব্দুল বাতিন সহ মহানগরীর নেতৃবৃন্দ। বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও হত্যার নিন্দা জানান। একই সঙ্গে জাতিসংঘ ও আইসি সহ মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনের হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা ইসরায়েলকে বিনা শর্তে সমর্থন দিয়ে যাচ্ছেন সেই মার্কিন যুক্তরাষ্ট্রে। 15 বছর যেই জায়গায় দাঁড়াতে পারি নাই, এই তাদের জীবনের মাধ্যমেই, রক্তের মাধ্যমেই কিন্তু এইরকম একটি উন্মুক্ত পরিবেশ আমরা পেয়েছি, ঠিক না? আজকে কিন্তু এখানে যদি এরকম কথাবার্তা হতো, র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা দিয়ে এখানে ইসলামের কথা বললে অনেক আগে ঘেরাও করে নিয়ে যাইত। দেশের বাজারে স্বর্ণের দাম অস্বাভাবিক হারে বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,59,027 টাকা। এ দফায় ভরি প্রতি দাম বেড়েছে 2,403 টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গত 9 এপ্রিল থেকে 22 ক্যারেট স্বর্ণের দাম ছিল ভরি প্রতি 1,56,624 টাকা। মাত্র 2 দিনের মধ্যে দাম বেড়ে নতুন রেকর্ড হলো। দেশের বাইরের খবর। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 29 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। 1.5 বছরের প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 50,900। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে সেখানে রোগ ব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় 3 শিশুসহ নিহত হয়েছেন 6 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হতাহতের এই ঘটনা ঘটে। পাইলট ছাড়া নিহতদের সবাই স্পেনের পর্যটক। খেলার খবর। চলতি অর্থ বছরে ক্রীড়া বাজেট বাড়তে পারে সরকার। একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে দেশের 64টি জেলা নিয়ে হতে পারে জেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বিএসপিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় মেহেদি মিরাজ, নাইথ রানা ও ঋতুপর্ণা চাকমাকে। পুরোটা জানাচ্ছেন মুদাসসির আলী। 1962 সালে প্রতিষ্ঠিত হয় দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বা বিএসপিএ। আর 1964 সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের স্বীকৃতি জানিয়ে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনে হয়ে গেল 2024 সালের বিভিন্ন ক্যাটাগরিতে কুল বিএসপিএ অ্যাওয়ার্ড। এবারে একই সঙ্গে বর্ষসেরা ক্রীড়াবিদ ও ক্রিকেটার হলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। পুরস্কৃত হবার পর মিরাজ কৃতজ্ঞতা জানাতে ভুলেননি আয়োজকদের। ধন্যবাদ দিতে চাই বিএসপিকে। তারা প্রতি বছর যে আয়োজনটা করে থাকে প্রত্যেকটা স্পোর্টসম্যানের জন্য এটা একটা অনুপ্রেরণা। আর আলহামদুলিল্লাহ এই নিয়ে আমি কয়েকবার পেয়েছি, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। এদিকে ঋতুপর্ণা চাকমাও হয়ে ওঠেন আরেক উজ্জ্বল নক্ষত্র। হয়েছেন বর্ষসেরা ফুটবলার এবং দর্শকদের ভোটে সেরা স্পোর্টস পার্সন। যদিও লিগ খেলতে ভুটানে থাকায় উপস্থিত হতে পারেননি অনুষ্ঠানে। ভিডিও বার্তায় জানিয়েছেন শুভেচ্ছা ও ভালো লাগার কথা। আমাকে সম্মানিত করা বিএসপি এবং দেশের ফুটবল প্রেমীদের অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানালেন ক্রীড়াঙ্গনে অর্থ বরাদ্দ বাড়ানো সহ জেলা ভিত্তিক ফুটবল আয়োজনের পরিকল্পনার কথা। এই অর্থ বছরেই সরকারকে আমরা অনুরোধ করেছি এবং সরকার সেটা বিবেচনা করবে এবং এই অর্থ বছরেই আমরা স্পোর্টস সেক্টরকে আরো প্রণোদনা দেওয়ার জন্য আরো বাজেটটা বৃদ্ধি করতে পারবো। আগামী 2-3 মাসের মধ্যেই প্রত্যাশা করছি 64টা জেলাকে এনগেজ করে আমরা একটা জেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারবো। অনুষ্ঠানে সেরা উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কৃত হন নাহিদ রানা। আর্চারি বিভাগে সেরা হন সাগর ইসলাম। বর্ষসেরা আম্পায়ার হন শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত। দলগত সাফল্যের দিক থেকে সেরা হয় জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়া অনূর্ধ্ব 21 জাতীয় হকি দল। সেরা দাবারু হন মনন রেজানির। সব মিলিয়ে 15টি ক্যাটাগরিতে বিভিন্ন ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের দেয়া হয় পুরস্কার। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। 8 বছরেও শেষ হয়নি জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ।
2 বছরের মধ্যে এটি শেষ করার কথা থাকলেও 3 দফা বাড়ানো হয়েছে সময়। তাতেও কেবল খরচ বাড়া ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। যদিও ক্রীড়া পরিষদ বলছে এ বছরের মাঝামাঝি সময়েই শেষ হবে যাবতীয় সংস্কার। মুদাসসির আলীর আরেকটি প্রতিবেদন। ক্রিকেট ফুটবল মিলিয়ে বহু আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টের সাক্ষী মতিঝিল এলাকায় অবস্থিত জাতীয় স্টেডিয়াম 1954 সালে নির্মিত হবার পর তৎকালীন অবিভক্ত পাকিস্তান দল ভারতের বিপক্ষে টেস্ট খেলার মাধ্যমে টেস্ট অঙ্গনে যাত্রা শুরু করে। আর 1971 সালে ইন্টারন্যাশনাল 11-এর বিপক্ষে খেলে পাকিস্তান বোর্ড একাদশ। সময়ের প্রয়োজনে দেশের প্রথম স্টেডিয়ামটি সংস্কারে হাত দেয় কর্তৃপক্ষ। 80 কোটি টাকা খরচে 2017 থেকে 2019 সালের ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজটি শেষ হবার কথা, কিন্তু তা না হওয়ায় মেয়াদ বাড়ানো হয় 2022 সালের জুন পর্যন্ত। বাজেট বেড়ে হয় 98 কোটি। এরপর আবারও সময় বাড়ানো হয় 2024 সালের ডিসেম্বর পর্যন্ত। খরচের ফর্দ গিয়ে ঠেকে 158 কোটি 45 লাখ টাকায়। সবশেষ মেয়াদ বাড়ে আরও 6 মাস। অনেক গড়িমসি হলেও এবার আর আপোষ নয় বলে জানান ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এই প্রকল্পের বিষয়গুলি তো মূলত আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক টেক কেয়ার করা হয়, তত্ত্বাবধান করা হয়, সুপারভাইজ করা হয়। তো এই প্রকল্পের সকল কাজ এই 30 জুনের মধ্যে শেষ করতে হবে, এমনই পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং এটা সুনির্দিষ্ট। কেন এতবার সময় ও বাজেট বাড়ানো হয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আজমুল হক। বেসিক্যালি আমাদের জাতীয় স্টেডিয়ামের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং প্রায় বলা যায় 90% কাজ আমাদের শেষ হয়েছে। আমাদের এখন ফিনিশিংয়ের কিছু কাজ বাকি আছে। প্রজেক্ট যেহেতু চলমান আছে, এই অবস্থায় অনিয়মের বিষয়গুলো আসলে আসবে না। প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে, যখন আমরা ফাইনাল বিল দেব এবং তখন আমরা বিভিন্ন অ্যানোমালিসগুলো চেক করবো। অলরেডি মাননীয় উপদেষ্টা মহোদয় এ ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছেন এবং উনি পাবলিকলি বলেছেন যে এই অনিয়ম যদি থেকে থাকে এটা বাদ দেওয়া হবে না কোনোটাই। এদিকে ব্যবসায়ী ও সাধারণ মানুষও চান দেশের প্রথম স্টেডিয়ামটি আবারও স্বমহিমায় জেগে উঠুক। দর্শকরা ওরা উঠানামা করে আর কি, তো সেখানে আমাদের জন্য ভালো, যারা দোকানদার আছে, ব্যবসায়ী আছে, ওনাদের জন্য ভালো আর কি। খেলাটা হইলে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, দেখা গেছে যে খেলাও হইতাছে, খেলাও ভালো হয়, তারপরে যারা দর্শক আছে হেরাও মজা পায়, আবার দেখা গেছে মার্কেটের কেনাকাটাটাও ভালো হয়। যেটা অকেজো পড়ে আছে, আমরা এটাতে নতুন করে আবার খেলা দেখবো, সবার আশা এটা, আমাদেরও আশা এটাই। স্টেডিয়ামটা যত দ্রুত সম্ভব এই সংস্কার কাজ শেষ করে আমাদের কাছে আমরা যাতে ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে পারি। আমরা চাই সবসময় খেলা হোক, খেলাধুলা সবাই ভালোবাসে। ফুটবল ম্যাচের প্রাণকেন্দ্র হিসেবেই রাখা হবে স্টেডিয়ামটিকে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সংবাদ শেষ করব রহস্যে ঘেরা কৈলাস পর্বতের খবর দিয়ে। কৈলাস পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৬৫৬ মিটার উচ্চতায় অবস্থিত একটি পবিত্র স্থান, যা হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পর্বত ও তার আশেপাশের এলাকায় বহুকাল থেকেই অলৌকিক ঘটনা ঘটে আসছে। কৈলাস পর্বতে যারাই ওঠার চেষ্টা করেছেন তাদের শরীরে চলে আসে অকাল বার্ধক্য, এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। রহস্যে ঘেরা কৈলাস পর্বতের কিছু রহস্য জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ৮,৮৪৯ মিটার উচ্চতার এভারেস্ট চূড়ায় পর্বতারোহীদের পা পড়লেও এর চেয়ে ২,২০০ মিটার কম উচ্চতা সম্পন্ন একটি পর্বতে আজও কেউ উঠতে পারেনি। প্রকৃতির অসংখ্য বিস্ময়ে লুকিয়ে থাকা সেই পর্বতের নাম কৈলাস। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। হিন্দু পুরাণে কৈলাসকে শিবের লীলাধাম বলা হয়েছে। একটি আজব কাণ্ড হলো, যখনই এই পর্বতে কোনো আরোহী ওঠার চেষ্টা করেন তখনই শুরু হয় অতি প্রকৃত কিছু ঘটনা। কিছু দূর ওঠার পরে শুরু হয় ঝড়, তেরে আসে পাথরের টুকরো। অনেক সময় পর্বতারোহীরা পা পিছলে পড়েও যান। অনেক ক্ষেত্রে শরীরের কলকবজা কাজ করা বন্ধ করে দেয়। অকাল বার্ধক্য চলে আসে পর্বতারোহীর শরীরে, এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে, কৈলাস পাহাড়ে অন্তত ১২ ঘন্টা কাটালে নাকি এ বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের সেতু বন্ধনে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা এবং ওম চিহ্নের রহস্যও অজানা। গুগল আর্থের তোলা একটি ছবিতে দেখা যায় কৈলাস পর্বতের একটি বিশেষ জায়গায় আলো ও ছায়া সৃষ্টি করেছে হাস্যরত শিবের মুখবয়ব। অনেক পর্বতারোহী কৈলাস পর্বতের ভেতর থেকে ওম ধ্বনি ভেসে আসার দাবি করেছেন। কোনো কোনো বিজ্ঞানীর দাবি এই শব্দ আসলে বরফ গলার আওয়াজ। বলা হয় যখন শব্দ ও আলো মিলিত হয় তখনই ওম শব্দটি উৎপন্ন হয়।
কৈলাসের পায়ের কাছে আছে মানস সরোবর এবং রাক্ষসতাল। এই দুই হ্রদ থেকে এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদী সিন্ধু, গঙ্গা, সতলজ নদী এবং ব্রহ্মপুত্র নদের জন্ম হয়েছে। পর্বতের 14,950 ফুট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। প্রকৃতির আজব সৃষ্টি। মানস সরোবর ও রাক্ষসতালের অবস্থান পাশাপাশি, অথচ মানুষের পানি মিষ্টি ও শান্ত, আর রাক্ষসের পানি নোনা ও অশান্ত। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদে যেমন উল্লেখ করা হয়েছে, কৈলাস পর্বতে একটি সিঁড়ি আছে যা সরাসরি স্বর্গে গিয়েছে। ধর্মীয় বিশ্বাস মতে এটি স্বর্গের প্রবেশদ্বার। 4টি নদী দ্বারা বেষ্টিত কৈলাস পর্বতকে দেখলে পিরামিড মনে হয়। অনেকে তো আবার বিশ্বের সর্ববৃহৎ পিরামিডও বলে থাকেন। পিরামিডের মতোই খাড়া, তাই হয়তো কেউ উঠতে পারেনি। আরো অদ্ভুত বিষয় হলো, বিজ্ঞানীরা বলছেন কৈলাসে নাকি কোনো চুম্বকীয় ক্ষেত্র নেই, যে কারণে কোনো কম্পাস কাজ করে না। কৈলাস হল হিন্দু দেবতা শিবের স্বর্গীয় আবাস। এটি ঐতিহ্যগতভাবে একটি পর্বত হিসাবে স্বীকৃত, যেখানে শিব, তার সহধর্মিণী পার্বতী এবং তাদের সন্তান গণেশ কার্তিকের সাথে বাস করেন। এত সব রহস্য থাকলেও কৈলাস পর্বত ধর্মীয় দিক থেকে একটি অনন্য স্থান দখল করে রেখেছে। এই পর্বতের রহস্য উদ্ঘাটন করতে না পারলেও এর প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই মানুষকে বিহমিত করবে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 15 বছরে 5 লাখ কোটি টাকা পাচার, 6 মাসের মধ্যে পাচারকারীদের সব সম্পদ জব্দ করবে সরকার, জানালেন গভর্নর। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার সুযোগ নেই, ধসে পড়া খাত, সংস্কারের প্রয়োজন নির্বাচিত সরকার, মন্তব্য বিএনপি নেতাদের। মঙ্গল নয়, আনন্দ শোভাযাত্রায় হবে এবারের বর্ষবরণ, সাময়িক বন্ধ থাকবে ঢাবি শাহবাগ মেট্রো স্টেশন, ক্যাম্পাসে প্রবেশেও কড়াকড়ি। এবং নারায়ণগঞ্জে শিশুসহ 3 জনের বস্তাবন্দি লাশ উদ্ধার, মরদেহগুলো 5 দিন আগের পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।